হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাইবেস্পোর্ট 20 তে গত ভিডিওতে আমরা দেখেছিলাম ডোয়েন জনসন বা দ্য রকের নতুন সিনেমা রেড অন সম্পর্কে, এবং আশা করছি ওই সিনেমাটা তোমরা সবাই অনেক এনজয় করেছো। আর আজকে আমরা দেখবো হচ্ছে 2011 সালে রিলিজকৃত একটা নভেল বা গল্পের উপর নির্মিত সিনেমা দ্য ট্রি অফ লাইফ সম্পর্কে। সিনেমাটির প্লট বোঝা খুবই কঠিন, মানে খুবই কঠিন একটা সিনেমা, একেবারে বড়দের সিনেমা। তো এর জন্য আমি নিশ্চিত নই সিনেমাটা কতজনের ভালো লাগবে, মানে একেবারে ম্যাচ উইট যে তোমার ভিউয়ার রয়েছে তাদের জন্য এই সিনেমাটি। তো যাই হোক, এই সিনেমাটার IMDb রেট কিন্তু খুবই ভালো, 10 এর 6.8, এবং এই সিনেমাতে একজন মানুষের জীবন চক্র সম্পর্কে মূলত বলা হয়েছে আর কি। তবে আমি সিনেমাটা কত ভালোভাবে বোঝাতে পারবো এটা আমি নিশ্চিত নই। তো বাড়তি কোনো কথা না বলে চলো আমরা খুবই সংক্ষেপে এই সিনেমাটি সম্পর্কে জেনে আসি। তবে তার আগে একটা বিজ্ঞাপন রয়েছে, বিজ্ঞাপনটা স্কিপ করে তুমি মূল ভিডিওতে যেতে পারো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে SAVAGE100, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে ফেরত আসলাম। তো এই সিনেমার মেইন ক্যারেক্টার হচ্ছে জ্যাক অব্রেইন, আর এই গল্পটি মোট 3টি ভাগে বিভক্ত। প্রথম ভাগের গল্পে দেখা যায় যে জ্যাকের বয়স প্রায় 50 বছর হয়ে গিয়েছে, এবং জ্যাক কোনো কারণে সবসময় অনেক মন মরা হয়ে থাকে, চিন্তিত থাকে, এবং সে তার বন্ধু বা কলিগদের সাথে ইমোশনালি কানেক্টেড হতে ব্যর্থ হয়। মানে নর্মালি আমাদের যে অনেক ক্লোজ ফ্রেন্ড থাকে বা ক্লোজ কোনো মানুষ থাকে যার সাথে আমরা সবকিছু শেয়ার করতে পারি, এরকম কোনো মানুষ নেই। তো এরপর সিনেমার কাহিনী চলে যায় হচ্ছে 1960 সালে, আর তখন আমরা জ্যাকের পরিবারকে দেখি। তো জ্যাকের মা মিসেস ওব্রেনকে আমরা দেখি, এবং তার বাবার নাম ছিল হচ্ছে মিস্টার ওব্রেন, আর তাদের 3 সন্তান ছিল, আর তাদের সবচেয়ে বড় সন্তান ছিল হচ্ছে আমাদের এই জ্যাক, আর বাকি 2জন সন্তান হচ্ছে টেইলর এবং স্টিভ। তো জ্যাকের বয়স যখন 20 বছর হয় তখন একদিন বাসায় চিঠি আসে, আর ওই চিঠির মাধ্যমে জ্যাকের মা জানতে পারে যে তাদের যে মেজর ছেলে টেইলর, যে কিনা মিলিটারি ট্রেনিং এ গিয়েছিল, সে হঠাৎ মারা গিয়েছে। তো এই খবর শুনে মিসেস ওব্রেন একদম ভেঙে পড়ে, আর তার স্বামী মিস্টার ওব্রেনকে টেলিফোন করে দ্রুত জানায়। দুজনে একদমই ভেঙে পড়ে, আর তখন মিসেস ওব্রেন ঈশ্বরকে জিজ্ঞাসা করে কেন আমার ফ্যামিলির সাথে এগুলো হচ্ছে। তো দৃশ্য এখানে কাট হয়ে যায়, আর এরপর আমরা ইউনিভার্সের শুরুর মুহূর্ত দেখি, যেখানে আমরা দেখি ব্ল্যাক ব্যাং এর মাধ্যমে ইউনিভার্সের তৈরি হলো, আর তারপর দেখি আমরা পৃথিবীর তৈরি হয়েছে, এবং পৃথিবীর মধ্যে অগ্নিগিরি ফেটে পড়ছে, মানে তখনও কোনো কিছু সৃষ্টি হয়নি পৃথিবীতে। সমুদ্রের তৈরি হলো কিভাবে, আর তারপর সমুদ্র থেকে মাইক্রো অর্গানিকের মাধ্যমে ডাইনোসরের উৎপত্তি হয়, মানে ব্যাকটেরিয়া থেকে। আর এরপর ডাইনোসররা পৃথিবীতে রাজত্ব করছিল, কিন্তু ওই মুহূর্তে একটা অ্যাস্ট্রোনট বা একটা গ্রহণও পৃথিবীর সাথে সে ধাক্কা লাগে এবং পুরোপুরি ধ্বংস হয়ে যায় পৃথিবী, মানে ডাইনোসর প্রজাতি শেষ হয়ে যায়। তো এই দৃশ্যের মর্মার্থ কি আমরা গল্পের শেষে জানতে পারবো। আর তারপর গল্প আরো পেছনে চলে যায়, যখন জ্যাকের জন্ম হয়। আর জ্যাককে তার পরিবার অনেক ভালোবাসতো, কিন্তু জ্যাকের বয়স যখন 2 বছর তখন তার ছোট ভাই টেইলরের জন্ম হয়। আর এরপর জ্যাকের মা জ্যাকের চেয়ে টেইলরের বেশি খেয়াল রাখতো, কারণ টেইলর মাত্র জন্ম নিয়েছে ছোট। কিন্তু জ্যাকের বয়স যখন 3 বছর হয় তখনই জ্যাকের মধ্যে রাগ আর হিংসা লক্ষ্য করা যায়। মানে জ্যাক যখন তার মাকে টেইলরের সাথে দেখতো, মেজু ভাইয়ের সাথে, তখনই ও রাগে টেইলরের খেলনা ফেলে দিত, কারণ ওরও মায়ের অ্যাটেনশন বা খেয়ালের দরকার ছিল। তবে মিসেস ওব্রেন যে কোনো ভাবে তার 2টো সন্তানেরই খেয়াল রাখার চেষ্টা করতো। আর কিছু সময় পরে আমরা দেখি 3য় ছেলের জন্ম হয়, তার নাম হচ্ছে স্টিভ, এবং ধীরে ধীরে আমরা 3 ভাইকেই বড় হতে দেখি। তো 3 জন বড় হচ্ছিল, আর এখানে আমাদের মিস ওব্রেন সম্পর্কে বলা হয় সে অনেক শান্তশিষ্ট মহিলা ছিল। সে তার ছেলেদেরকে জীবনে সবসময় খুশির গল্প শোনাতো, আর মিসেস ওব্রেন সবসময় পজিটিভ একজন মানুষ ছিলেন। তিনি তার সন্তানদের সাথে টাইম স্পেন্ড করে অনেক খুশি হতেন, কিন্তু তার স্বামী ছিল পুরো উল্টো। তিনি ছিলেন খুব বেশি স্ট্রিক্ট ব্যক্তিত্বের। তার মতে প্যারেন্টিং যদি স্ট্রিক্ট না হয় বা বাবা মা যদি স্ট্রিক্ট না থাকে, তাহলে বাচ্চারা ডিসিপ্লিন শিখবে না এবং ভবিষ্যতে বড় হয়ে সাকসেসফুল হতে পারবে না। এবং বাবা এতটাই কড়া শাসন করতো যে বাচ্চাদেরকে বলতো তাকে স্যার বলে ডাকার জন্য। তো এই কারণে বাচ্চাদের সাথে বাবার খুব ভালো বন্ডিং হতে পারে না, এবং বাবা ছেলেদেরকে জোর করে বিভিন্ন কাজ শেখানোর চেষ্টা করতো, যেমন মিউজিক শেখানো, পিয়ানো বাজানো। আর এসব কাজে যদি বাচ্চাদের ইচ্ছা না থাকতো বা বাড়ির কাজে যদি ইচ্ছা না থাকতো, বাচ্চাদেরকে মারধর করেও শেখানোর চেষ্টা করতো। তবে এই জিনিসটা মায়ের একদমই পছন্দ ছিল না, কিন্তু তারপরেও তিনি তার স্বামীর সাথে কখনো ঝামেলা করতেন না, মনে মনেই রাখতেন। তো বাবার কারণে ছেলেরা মূলত তাদের শৈশবকাল বাজেভাবে হারিয়ে ফেলে, কিন্তু জ্যাকের ছোটবেলা থেকে মনে হতো ওর বাবা মা ওর চেয়ে বাকি ভাইদের বেশি ভালোবাসে, খেয়াল রাখে।
তো এই কারণে জ্যাক তার বাবা মায়ের সাথে কখনোই ইমোশনালি কানেক্টেড হতে পারেনি। তো বাচ্চারা যখন ছোট থাকে তাদের কাছে তো বাবা মাই সব হয়ে থাকে, কিন্তু যদি বাচ্চাদের সাথে তাদের বাবা মায়ের ভালো বন্ডিং হতে না পারে তাহলে তাদের পরবর্তী প্রজন্মের সাথেও ভালো কিন্তু বন্ডিং হয় না। মানে ধরো আমার ছোটবেলাতে আমার বাবা মায়ের সাথে বন্ডিং ছিল না, তাহলে কিন্তু আমি আমার বাচ্চাদের সাথে বন্ডিং করতে পারবো না। তবে তারপরেও কিন্তু দেখা যায় যে বাবা মা দুজনেই কিন্তু আলাদা আলাদা ভাবে সন্তানদের অনেক ভালোবাসে। মানে মা কিন্তু কড়া শাসন করছে না তাও ভালোবাসছে, বাবাও কড়া শাসন করে বাচ্চাদের অনেক ভালোবাসছে। তো যাই হোক, মা সবসময় মনে করতে এই পৃথিবীটা সুন্দর, জীবনটা সুন্দর, তো এই কারণে অল্প দিনের দুনিয়ায় হাসি খুশিতে বেঁচে থাকা দরকার এবং মানুষদেরকে সাহায্য করা প্রয়োজন। বাট অন্যদিকে বাবা ওব্রায়ান ভাবতো এই দুনিয়ার মানুষজন অনেক বেশি খারাপ এবং বাজে, আর এই কারণে সে তার বাচ্চাদেরকে কঠিনভাবে শিক্ষা দিতে থাকে যাতে তাদের বাচ্চারা এই দুনিয়াতে টিকে থাকতে পারে। তো যাই হোক, এরপর মিস্টার ওব্রায়ান তার যে শখ ছিল মিউজিক, সে মিউজিক ছেড়ে একটা প্লান্টে কাজ করা শুরু করে। তবে জ্যাক তার বাবা মায়ের দুজনের দুই রকম ফিলোসফি দেখে কনফিউজড হতে থাকে এবং এরপর জ্যাকের বয়স যখন 13 বছর হয় তখন তার ভেতরে হরমোন চেঞ্জের লক্ষণ আসে। মানে আস্তে আস্তে বড় হতে শুরু করে। বুঝতেই পারছো হরমোন চেঞ্জ মানে কি, প্রাপ্তবয়স্ক হচ্ছে। তো ওই সময় ওর লাইফে দুটো আলাদা ঘটনা ঘটে যায় আর এই কারণে জ্যাক পুরোপুরি বদলে যায়। প্রথম ঘটনাটা ছিল জ্যাক যখন তার সমবয়সীদের সাথে সুইমিং পুলে গিয়েছিল তখন একটা বন্ধুর মৃত্যু হয়, আর বন্ধুর মৃত্যুর কারণে জ্যাক মানসিকভাবে অনেক বড় একটা ধাক্কা খায়। আর অন্য ঘটনাটি ছিল যখন জ্যাকদের বাসায় আকস্মিক আগুন লাগে। এই দুর্ঘটনায় জ্যাক তার অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলে, তার প্রিয় প্রিয় জিনিস সব হারিয়ে ফেলে। আর এই দুটো কারণে মূলত জ্যাকের পর থেকে সবসময় খিটখিটে মেজাজে থাকে এবং তার কাছে মনে হয় মা সবসময় বলতো দুনিয়ার সুন্দর, পৃথিবী সুন্দর, জীবন সুন্দর, সবসময় খুশি থাকতে হবে, কিন্তু দুনিয়াটা এত সুন্দর নয়, তাহলে আমার বন্ধু আমাকে ছেড়ে চলে যেত না, তাহলে আমার প্রিয় জিনিসগুলো ধ্বংস হতো না। তো এরপর থেকে জ্যাক আস্তে আস্তে আরো বেশি অন্যরকম হতে থাকে এবং জ্যাকের মেন রাগটা হতে থাকে তার বাবার উপরে, কারণ তার বাবা সবসময় তাকে নয় শুধুমাত্র তার মাকেও মারধর করতো। তো এই কারণে জ্যাক একদিন তার মাকে কথা শুনিয়ে বলে তুমি তো বাবার কথার পুতুল, বাবা যা বলে তাই শোনো, কিন্তু ওর মা এটার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপর একদিন জ্যাকের বাবা চায়নায় বিজনেস ট্রিপে যায়, এটা মোটামুটি কয়েক মাসের একটা ট্রিপ ছিল। ওই সুযোগে জ্যাক এবং তার বাকি দুই ভাই অনেক ফ্রি হয়ে যায় এবং তারা মায়ের সাথে অনেক বেশি কানেক্টেড হয়ে যায়। মা বেটারা মিলে অনেক মজা করে আর এইদিকে জ্যাক এত স্বাধীনতা পেয়ে যাইছে তাই করতে থাকে, বন্ধুদের সাথে অনেক খারাপ কাজ করে, যেমন একদিন একটা কুকুরকে হুদায় মেরে রক্তাক্ত করে, এমনকি একদিন সে তার ক্রাশের বাড়িতে গিয়ে ক্রাশের নাইটি চুরি করে। মানে মেয়েদের প্রতি আস্তে আস্তে আকর্ষণ হতে শুরু করে। বাট পরক্ষণেই জ্যাকের মনে হয় এটা তো অনেক খারাপ একটা ব্যাপার, আমি একটা মেয়ের এরকম নাইটি চুরি করে আনলাম, তো এর জন্য ওর নিজের উপর অনেক রাগ হয় আর এই কারণে মেয়েটির ওই নাইটিও নদীতে ফেলে দেয়। মানে ওর সাথে কি হচ্ছে ও বুঝতে পারছে না, ও ব্রেন ঠিক করতে পারছে না। আর আরেকটা জিনিসে ও কনফিউজ ছিল, সেটা হচ্ছে ওর মায়ের শিক্ষা একরকম, বাবার শিক্ষা একরকম, মানে বাবা মায়ের দুজনের শিক্ষা দুই রকম ছিল। তো এটা ওকে বারবার কনফিউজ করতো। তো একদিন মিস্টার ওব্রায়ান বিজনেস ট্রিপে থেকে যখন ফিরে আসে তখন আমরা জানতে পারি তার প্ল্যান বন্ধ হয়ে গিয়েছে এবং মিস্টার ব্রায়ানকে তখন অন্য একটা জব অফার করা হয়, কিন্তু এই জবের জন্য তাকে এই ফ্যামিলি ছেড়ে অন্য শহরে যেতে হবে। কিন্তু মিস্টার ওব্রায়ান ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে তার বাবা মায়ের সাথে, আর তাই এই স্থানটি তার ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। তো যখন তার এই এলাকা ছেড়ে যেতে হবে এটা যখন তার ভেতরে আসে তখন তার রিয়েলাইজ হয় যে সে কি হারাচ্ছে এবং সে জীবনে প্রথমবারের মতো বলছে যে না, জীবনটা সুন্দর, যেদিন যাচ্ছে ওইটাই সুন্দর, যে দিনটা আসছে ওটা অত সুন্দর নাও হতে পারে। এবং তার এটাও মনে পড়ে যে সে ছেলে সন্তানদের বা স্ত্রীর উপর কেমন ব্যবহার করছে, কিভাবে মেরেছে, আর এই কারণে সে সবার কাছে ক্ষমা চায় এবং বলে আর কখনোই আমি এরকম করবো না, এবং জ্যাকের কাছেও ক্ষমা চায়। তো যাই হোক, এরপর তারা সেই বাড়ি ছেড়ে অন্য একটা শহরে চলে যায় আর জ্যাকের শৈশব এবং বাল্যকাল এইভাবেই কেটেছে। তো এইসব ঘটনা আমরা জ্যাকের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলাম। তো এখন আমরা জানবো সিনেমার শুরুর দিকে আমরা যে বিগ ব্যাং তৈরি হলো, ডাইনোসর দেখলাম, এটার ইফেক্টস সম্পর্কে। তো এখানে আমাদের বলা হয় ইউনিভার্সের নেগেটিভ এবং পজিটিভ এনার্জি সম্পর্কে। তো পৃথিবী যখন শুরু হয়েছিল তখন আমরা অনেক বড় বড় পর্বতমালা দেখতে পাই, আমরা অনেক অগ্নিগুরির অগ্নুৎপাত দেখতে পাই এবং সেই অগ্নিগুরি থেকে নেগেটিভ এনার্জি বের হয়েছে এবং ওই নেগেটিভ এনার্জি কিন্তু পরবর্তীতে এখানে পানির তৈরি করেছে, সমুদ্র তৈরি করেছে, আর সমুদ্র থেকে মাইক্রো অর্গানিজম তৈরি হয়েছে, যার কারণে পৃথিবীতে প্রাণের উৎপত্তি ঘটেছে, সেখান থেকে ডাইনোসরের তৈরি হয়েছে। আর তারপর আমাদের এই সিনেমাতে একটা দৃশ্য দেখানো হয়, একটা তৃণভোজী ডাইনোসর অসুস্থ অবস্থায় পড়েছিল আর তখন একটা মাংসাশী ডাইনোসর সেখানে আসে এবং ওই তৃণভোজী ডাইনোসরটার উপর পা দিয়ে দাঁড়ায়, কিন্তু ওটাকে শিকার করে না, অন্যদিকে চলে যায়। আর একটু পরে আমরা দেখি একটা অ্যাস্ট্রয়েড আসে যে পৃথিবীর সাথে ধাক্কা লাগে এবং এই কারণে পৃথিবীর বিভিন্ন স্থান উপরিভাগ ধ্বংস হয়ে যায়। তো মূলত সিনেমার শুরুতে ডিরেক্টর একটা কথা বলেছে, পৃথিবীতে মানুষ বা পশু যাই আসুক না কেন তার কোনো সিকোয়েন্স নেই। প্রথমত ছিল পৃথিবীতে ডাইনোসর, এখন মানব জাতি, আর এরপর মানব জাতির পরে যে কোনো কিছু আসতে পারে। আর এই কারণে আমরা পৃথিবীর বিভিন্ন ফর্ম দেখি, মানে ডাইনোসরের উৎপত্তি থেকে পৃথিবীর বিনাশ দেখানো হয়। আর এই বিষয়টা প্রত্যেকটা মানুষের মাথায়ও হয়, মানে পৃথিবী যেভাবে চলছে মানুষের সাথেও এরকম একটা কিছু হয়, জন্ম হয়, খারাপ টাইম আসে, ভালো সময় আসে, মৃত্যু হয়। তো যাই হোক, জ্যাকের মনে পড়ে ওর ভাই টেইলরের যখন মৃত্যু হয় ও অনেক কষ্ট ছিল এবং ডিস্টার্ব হয়ে গিয়েছিল, কিন্তু জীবন থামানো যায়নি, এভাবেই তার জীবন চালাতে হয়েছে ওই দুঃখ কষ্ট নিয়ে। এবং এরপর আমাদের বলা হয় যে মানুষের জীবনে পথ চলার জন্য দুটো পথ রয়েছে, একটা হচ্ছে প্রকৃতির রাস্তা, যে রাস্তাটা জ্যাকের মা সন্তানদের শিখিয়েছে, অন্যটা হচ্ছে প্র্যাকটিক্যাল রাস্তা, যেটা বাস্তবমুখী রাস্তা, যেটা জ্যাকের বাবা শিখিয়েছিল। তো আমাদের জ্যাকের হয় বাবা অথবা মা, যে কোনো একজনের রাস্তা বেছে নেওয়া দরকার ছিল, কিন্তু জ্যাকের আজকে এসে মনে হয় যে তারা দুজনেই ভুল ছিলেন, কারণ একজন মানুষকে যদি এই দুনিয়াতে বাঁচতে হয় তাহলে এই দুইটা রাস্তারই সমন্বয়ের দরকার রয়েছে, মানে দুইটা রাস্তায় লাগবে। আর এই সিনেমাটা আমি যেমন বলেছি বড়দের সিনেমা, তো অনেক সিকোয়েন্স, মানে সিনেমার যে অর্ডার রয়েছে গল্পের সেটার আগে পিছে
অনেক রকম কথা রয়েছে যেটা আমি নিজেও ভালো মতো বুঝতে পারিনি, তবে সিনেমাতে যা রয়েছে আমি সেটাই জাস্ট তোমাদেরকে বলে যাচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, এরপর আমাদের বলা হয় বিগ ব্যাং এর কারণে অনেক পাওয়ারফুল একটা ফোর্স রিলিজ হয়েছিল, যে কারণে আলাদা আলাদা প্ল্যানেট বা ফর্ম তৈরি হয়েছে, পৃথিবী তৈরি হয়েছে, জীবনের উৎপত্তি ঘটেছে। তো পরিচালক এই সিনেমার মাধ্যমে আমাদের এটা বোঝাতে চেয়েছে যে পৃথিবীতে জীব আসা জরুরি ছিল এবং এই সবকিছুর উৎপত্তি কিন্তু একটা ব্লাস্টের মাধ্যমে হয়েছে। আর এই সিদ্ধান্তটা হয়তো সৃষ্টিকর্তা নিয়েছে যে একটা ব্লাস্ট থেকে এই পুরো সবকিছু তৈরি করা। তো এই জন্য মানুষকে মাঝে মাঝে এমন এমন সিদ্ধান্ত নিতে হয় যেটা আপাত দৃষ্টিতে অনেক ব্লাস্ট বা ধ্বংসাত্মক মনে হয়, কিন্তু পরবর্তীতে সেটার ভালো পরিণাম হতে পারে। আর এই সিনেমাতে এটাও বোঝানো হয়েছে প্র্যাকটিক্যাল হওয়া ততটুকু জরুরি যেরকম প্রকৃতির সাথে মিলে চলাও জরুরি। মানে বিষয়টা বুঝিয়ে বলি, ধরো প্র্যাকটিক্যাল ব্যাপারটা হচ্ছে এই যে আমি এত বছর ধরে ইউটিউবিং করলাম, আমার কাছে 1 টাকাও ক্যাশ নাই, তো এটা কিন্তু প্র্যাকটিক্যাল না, আমাকে ভবিষ্যতের চিন্তা অবশ্যই করতে হবে। কিন্তু ভবিষ্যতের চিন্তা করে আমি যদি বর্তমানে সব নষ্ট করে দিই, মানে আমার বর্তমানের যে খুশিগুলো রয়েছে, আজকে আমার মা রয়েছে, আমি ইয়ং রয়েছে, আমার শরীর সুস্থ রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, সবাই একসাথে রয়েছে, এই বর্তমান লাইফটা যদি নষ্ট করি বা বর্তমান যে খুশিটা, সেটাও কিন্তু বুদ্ধিমানের কাজ নয়। তো এর মানে হচ্ছে আমাদের জীবনে দুইটা রাস্তায় থাকতে হবে। আর তারপর আমরা বর্তমানে জ্যাককে দেখতে পাই, জ্যাক তার লাইফে অনেক বেশি সাকসেসফুল। এর কারণটা হচ্ছে সে তার পুরো লাইফে তার বাবার রাস্তাটাই বেছে নিয়েছিল, কিন্তু এখনো তার মনে হয় যে আমি সবই পেলাম কিন্তু সুখী না কেন। মানে এখন ওর মনে হয় যে হয়তো আমার মায়ের লাইনটা ফলো করলে আমি সুখী হতাম। তো এরপরও যখন লিফট দিয়ে যাচ্ছিল তখন একটা ভীষণ দেখতে পায় যে জ্যাক একটা মেয়েকে দেখা, সেই মেয়েকে ফলো করতে থাকে, আর সেই মেয়েটা একটা দরজা দিয়ে ঢুকে অন্য কোথাও চলে যায়। আর সেখানে তখন সমুদ্রের পর অনেক বেশি ঝড় দেখা যায়। আর অন্য একটা দরজা দিয়ে ঢোকার পরে জ্যাক তার ছোটবেলার জ্যাককে দেখতে পায়। আর সামনে এগিয়ে গেলে জ্যাক একটা সমুদ্র দেখতে পায় যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে রয়েছে। আর সামনে গিয়ে জ্যাক তার বাবা মাকে দেখতে পায়, সেই ইয়ং বাবা মাকে, তাদের দেখে অনেক খুশি হয় এবং পরিবারের সকল সদস্য আবার একত্রিত হয়েছে এবং প্রথমবারের মতো আমরা সবাইকে অনেক খুশি দেখি। আর তারপর জ্যাক তার ছোট ভাইয়ের চেহারা দেখতে পায়, আর জ্যাক তার ভাইকে বাবা মায়ের কোলে তুলে দেয়। তো এটা দেখে মিস্টার এবং মিসেস ওব্রায়েন অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। আর এরপর আরেকটা দরজার সামনে গিয়ে ওকে গুড বাই বলে দেয়। আর তারপর মিসেস ওব্রায়েন, আই মিন জ্যাকের মা, আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে বলে, আমি এখন আমার ছেলেকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি, মানে সে তার বাচ্চাকে এই দুনিয়া থেকে মুক্ত করে দিচ্ছে। আর এরপর জ্যাক তার বাবা মাকে গুড বাই বলে, আর এরই সাথে জ্যাক আবার রিয়েল লাইফে ফিরে আসে। তো জ্যাক এরপর তার পুরো জীবনকে যখন স্ক্যান করে তখন ওর শৈশব দেখতে পায় এবং জ্যাক তার পুরো জীবন বা মানব জীবনের আসল মানে বুঝতে পারে। মানে ছোটবেলা থেকে বন্ধুর মৃত্যু, ভাইয়ের মৃত্যু বা যাদেরকে হারিয়েছে তাদের হারানো তো খুব ট্রমায় ছিল, কিন্তু এখনো মৃত্যুর ব্যাপারে সঠিক ধারণা পায়। এবং এরপরও যখন চোখ খুলে ওর চেহারা একটা মুস্কি হাসি আসে, মানে ওর ভেতরে যে এত বছর একটা মনের তুফান ছিল সেটা শান্ত হয়েছে, কারণ জ্যাক এখন জীবনের সিক্রেট জানতে পেরেছে। আর ওই সিক্রেটটা হচ্ছে লাইফে খালি সফলতা বা প্র্যাকটিক্যাল হওয়াটাই বুদ্ধিমানের কাজ নয়, সেটা হয়তো সুখ কেড়ে নিতে পারে বর্তমান সুখ। তো এর জন্য বর্তমান সুখ বা প্রকৃতির রাস্তা এবং প্র্যাকটিক্যাল রাস্তা দুটোই নিতে হবে এবং নিজের মনের কথাও শুনে চলতে হবে। তো এইভাবে জ্যাক সারা জীবন যে তোমার একটা কনফিউজিং এ ছিল, সেই জিনিসটা শেষ বয়সে এসে মানে সারা জীবনের কথা চিন্তা করে ও আজকে মুক্ত পায় নিজের কাছ থেকে, নিজের মনের কাছ থেকে, যে না এইটাই হয়তো লাইফ ছিল। তো যাই হোক, সিনেমাটা অনেক বেশি কঠিন ছিল এবং এখানে কি মেসেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে আমি খুব ভালো মতো বুঝতে পারিনি, তবে আমি যেটুকু বুঝতে পেরেছি 2 লাইনে বলি, আমার অভিজ্ঞতা থেকে আমি বলি। আজকে আমি অর্থনৈতিকভাবে হয়তো ভালো অবস্থানে আছি, সামাজিক মান সম্মান অনেক ভালো আছে, কিন্তু আমি স্টিল আমার ওই দিনগুলো মিস করি যখন আমার বাবা ছিল 2 টাকা নিয়ে স্কুলে যেতাম, প্যান্টের সবসময় চেইনি ছিঁড়া থাকতো, জুতা ছিঁড়া থাকতো, বা প্যান্টের নিচে তোমার ওই যে যেখান দিয়ে তোমার বিচে বেরোবে ওই জায়গা ছিঁড়া থাকতো। তবে তারপর ওই দিনটা সবচেয়ে মজার ছিল, পুরো দুনিয়ার কোনো চিন্তা নাই, একমাত্র টেনশনটাই ছিল পড়ালেখা, তার বাইরে খেলাধুলা, সবকিছু মিলে কত সুন্দর একটা টাইম ছিল। আবার এখন আমি মনে করছি যে আগের টাইমটা সুন্দর ছিল, এখনকার টাইমটা আমার ভালো না, কিন্তু আজ থেকে 10 বছর পর আবার আমি মনে করবো যে না এই টাইমটা তো সুন্দর ছিল 10 বছর আগে। তো এইভাবে হয় কি একজন মানুষ আসলে কখনোই সুখী হতে পারে না, তার প্র্যাকটিক্যাল চিন্তা মানে ভবিষ্যতের চিন্তা বা দুইটা পথ বেছে নিতে গিয়ে আমরা কোনো পথে বেছে নিতে পারি না, মনের কথা শুনতে পারি না এবং লাইফের কোনো মজাটাই পাই না। তো এই ধরনের হয়তো কোনো একটা কিছু বোঝানো হয়েছে কিংবা আমি ভালো মতো বুঝতে পারিনি, বাট তোমরা কি বুঝেছো সেটা কমেন্টে অবশ্যই বলবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো আমি বিদায় নেব, বাট তার আগে তোমাদের একটা সুখবর দেই, সেটা হচ্ছে আমাদের আলামিন 420 তে কিন্তু পুষ্পা 1 রিলিজ করেছি এবং এরপর পুষ্পা 2 সিনেমাটা আমরা সেখানে দেখবো, তারপর লাকি ভাস্কর নামে সিনেমাটা আমরা দেখবো। এর কারণটা হচ্ছে কি আমি তো নরমালি তামিল সিনেমা দেখার সুযোগ পাই না, যে সিনেমা আমি এক্সপ্লেন করি সেই সিনেমাটা শুধুমাত্র আমি দেখার সুযোগ পাই। তো সেই ক্ষেত্রে আমার জন্য আমি ওই সিনেমাগুলো আমি এক্সপ্লেন করছি। তো তোমরা যারা দেখোনি বা আমার কন্টেন্ট শুনতে চাও বা 420 মশলা দিয়ে শুনতে চাও তারা ওই চ্যানেলে যেতে পারো, ভালো লাগবে আশা করি। আর এরপর স্যাভেজে যে সিনেমাটি আমরা এক্সপ্লেন করবো সেই সিনেমাটির নাম হচ্ছে জাপানিজ একটা অসাধারণ রোমান্টিক সিনেমা লেট মি ইট ইউর প্যানক্রিয়াস। আশা করছি ওই সিনেমাটা তোমাদের অনেক ভালো লাগবে। আর তারপর আসবে হচ্ছে লাভ মাই সেন্ট এবং এরপর আসবে জাপানিজ একটা রোমান্টিক ড্রামা মটোকার রিট্রাই এবং এটার মোট 10টা বা 8টা পর্ব রয়েছে, সবগুলো পর্ব আমরা এক ভিডিওতে জানবো। আর এরপর আমরা দেখবো জাপানিজ আরেকটা চমৎকার রোমান্টিক সিনেমা সাইলেন্ট লাভ সম্পর্কে, যেটার IMDb রেট হচ্ছে 10-এ 6.2 এবং আমি নিশ্চিত করতে পারি আমাদের যে ফলোইং সিনেমা লাইনগুলো রয়েছে বা লাইন আপ রয়েছে সবগুলো সিনেমা তোমাদের এন্টারটেইন করবে। মানে এরপরে তো 4টা রোমান্টিক সিনেমা আসতে চলেছে ব্যাক টু ব্যাক এবং 4টাই জাপানিজ সিনেমা। আশা করছি সবগুলো সিনেমা তোমাদের ভালো লাগবে। তো আমি আজকের মতো বিদায় নেই, ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের যতগুলো চ্যানেল রয়েছে রিকোয়েস্ট করবো সবগুলো চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো এবং এখন থেকে সবগুলো চ্যানেলে আমরা ভালো ভালো সিনেমা এনে তোমাদেরকে রেগুলারলি এন্টারটেইন করার চেষ্টা করবো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।